হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজকে আমি নিটের কিছু বাছাই করা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে। যারা প্রথমবার নিট দিতে যাচ্ছ তারা একটু দেখে নাও কি রকম টাইপের কোয়েশ্চেন নিটে পড়ে। ঠিক আছে, এইগুলো পড়বে তা কিন্তু নয়, এই রকম টাইপের পড়ে পরীক্ষায়। নিটের আমি বলে রাখি, নিটের কেমিস্ট্রি কোয়েশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয় না, মডারেটলি কোয়েশ্চেন পড়ে, আনসার করা যায় একটু পড়াশোনা করলেই। তাহলে দেখো কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, শুরু করা যাক। দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটা বলছে নিচের কোন অ্যামিন যৌগটি কার্বিল অ্যামিন পরীক্ষা দেবে, অর্থাৎ কার্বিল অ্যামিন পরীক্ষায় সাড়া দেবে। আমরা সবাই জানি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক যে কোনো অ্যামিন তারা কিন্তু কার্বিলামিন পরীক্ষায় সাড়া দেয়। অর্থাৎ আমরা কার্বিলামিন টেস্ট বলতে কি বুঝি? কার্বিল অ্যামিন টেস্ট, কার্বিল অ্যামিন টেস্ট মানে তোমরা জানো, আমি যদি প্রাইমারি অ্যামিন বলি, অ্যানিলিন একটা প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন NH2, একে যদি ট্রিট করা হয় ক্লোরোফর্ম KOH তাপ, তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড, এখানে এটা উৎপন্ন হবে তীব্র দুর্গন্ধযুক্ত। বা একই রকম ভাবে আমরা যদি আর NH2 বলি, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, তাহলে আর NC উৎপন্ন হবে, অ্যালকিল আইসোসায়ানাইড। তাই তো, এটা কিন্তু তীব্র দুর্গন্ধযুক্ত একটা কম্পাউন্ড। তাহলে এইখানে দেখো যে অপশানগুলো আছে, প্রথম যে অ্যামিনটা আছে অ্যারোমেটিক অ্যামিন, কিন্তু সেটা দেখো 3 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, তাহলে এটা হবে না। আচ্ছা, তারপরে এটা দেখো 2 ডিগ্রি অ্যামিন, এটাও কিন্তু হবে না। তারপরেরটা দেখো 1 ডিগ্রি, মানে প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু অপশন, অর্থাৎ 3 নম্বর অপশনটাই রাইট আনসার। ঠিক আছে, তারপর একটা সেকেন্ডারি ছিল 2 ডিগ্রি বা সেকেন্ডারি, এটাও 2 ডিগ্রি বা সেকেন্ডারি, এটাও হবে না। তাহলে আনসার কিন্তু এখানে অ্যানিলিন। বোঝা গেল? মনে রাখবে তোমরা যারা কার্বিল অ্যামিন পরীক্ষা পড়িয়েছো তারা জানো অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু এরা কার্বিল অ্যামিন পরীক্ষায় সাড়া দেয়। অর্থাৎ প্রাইমারি অ্যামিন, সেটা অ্যালিফেটিক হোক বা অ্যারোমেটিক হোক, তারা যদি ক্ষারের উপস্থিতিতে ক্লোরোফর্ম দিয়ে ট্রিট করা হয় তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড বা ফিনাইল আইসোসায়ানাইড এইরকম জাতীয় যৌগ তৈরি করে, যেটা তীব্র দুর্গন্ধযুক্ত হয়। তাহলে প্রথম কোশ্চেনটা হলো, এটা হলো আমাদের আনসার, অর্থাৎ অপশন নাম্বার 3 এটা হলো রাইট আনসার। আচ্ছা, তারপরেরটা বলছে দেখো সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায়। দেখো একদম স্ট্রেট কাট কোশ্চেন এখানে। যারা একটু পড়েছো, যারা বায়োমলিকুলস পড়েছো খুব ধরে ধরে, তারা ইজিলি পারবে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণের ফলে কি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়, এবং যে গ্লুকোজটা হয় সেটা কিন্তু আলফা ডি প্লাস গ্লুকোজ আর বিটা ডি মাইনাস ফ্রুক্টোজ তৈরি হয়। তাই তো, তাহলে দেখো আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ কোথায় আছে, কোন অপশানে? এটা সুক্রোজের আদ্র বিশ্লেষণে পাওয়া যায়। তাহলে প্রথম অপশানটা আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। আচ্ছা, প্রথম অপশানটাই দেখো রাইট আনসার, আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে 1 নম্বর অপশানটাই কিন্তু রাইট আনসার। ঠিক আছে, তাহলে তোমরা সবাই জানো সুক্রোজ কিন্তু আদ্র বিশ্লেষিত হয় C12H22O11, যে বিক্রিয়াটা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়। ঠিক আছে, এই যে গ্লুকোজটা সুক্রোজের মধ্যে আলফা ফর্ম থাকে আর ফ্রুক্টোজটা কিন্তু বিটা ফর্মে থাকে, সেই জন্য এদের আদ্র বিশ্লেষণে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে 1টা হচ্ছে রাইট আনসার। তারপরেরটা দেখা যাক। তারপরেরটা দেখো বলছে বেনজিনের হিমাঙ্কের অবনমন ধ্রুবক Kf এর মান 5.12 কেলভিন কেজি পার মোল
বেনজিন দ্রবণে একটি অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবক বিশ্লেষ্যী, বানান টানান গুলো একটু ভুল লিখেছে বাংলা ভার্সনে করতে গিয়ে, যা হোক, দ্রাবকের গাঢ়ত্বের মান 0.078 মোলাল। দ্রবণটির হিমাঙ্কে অবনমনের মান 2 দশমিক স্থান পর্যন্ত আসন্নীকৃত। আচ্ছা, দেখো একদম আমরা সবাই জানি রাউল্টে সূত্র অনুসারে হিমাঙ্কের অবনমন সম্পর্কত রাউল্টে সূত্র অনুসারে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম, যেখানে এমটা হচ্ছে মোলাল গাঢ়ত্ব। তাহলে এখানে দেখো কে এফ এর মানটাও দেওয়া আছে, কে এফটা দেওয়া আছে 5.12 কেলভিন কেজি পার মোল, আর মোলাল অর্থাৎ এম দেওয়া আছে মোলাল, এত মোলাল মানে কত, মোল পার মোলালিটির একক কি, মোল পার কেজি। তাহলে এই দুটোকে যদি গুণ করে দাও তাহলে উত্তরটা হয়ে যাবে ডেল্টা টিএফ, তাই তো? তাহলে ডেল্টা টিএফ হিমাঙ্কের অবনমনের মানই বের করতে বলেছে, তাহলে 5.12 ইন্টু 0.078, এটা গুণ করে দেবে, এটা কেলভিনে উত্তর আসবে। দেখো এটাকে গুণ করলে হয় 0.3993, তাহলে এটাকে 2 দশমিক ঘর পর্যন্ত এ করতে হবে, তাহলে এইখান থেকে কেটে বাদ দেব, তাহলে এটা কাটলে রাউন্ডিং অফ এর নিয়ম অনুসারে দেখো 9 5 অপেক্ষা বড়, তাহলে আগের সংখ্যার উপরে 1 যোগ হয়ে যাবে, তাহলে পূর্ববর্তী সংখ্যার উপরে 1 যোগ হলে 0.40, তাই তো? তাহলে কোন অপশনটা? অপশন 1, 1 নম্বর অপশনটাই কিন্তু উত্তর। ঠিক আছে, একদম সিম্পল ম্যাথমেটিক্স। তারপরটা দেখো আরো স্টেট কাট করেছে, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? আমি বললাম নিটের কোশ্চেন কিন্তু খুবই সহজ হয়, খুব একটা জটিল হয় না, বরং ডাব্লিউবি জেই তে একটু কঠিন হয় বা জেই তে কঠিন হয়। ঠিক আছে, দেখো নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমার? ঠিক আছে, আচ্ছা, আইসোপ্রিন প্রাকৃতিক রাবার আমরা জানি, তাই তো? আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার, তাহলে সিস অন ফোর পলি আইসোপ্রিন এইটা কিন্তু প্রাকৃতিক রাবার অ্যাকচুয়ালি, তাহলে এই অপশন 3টা কিন্তু আনসার হবে এখানে। ঠিক আছে, পলি আইসোপ্রিন তোমরা সবাই জানো প্রাকৃতিক রাবার, তাই তো? তাহলে প্রাকৃতিক পলিমার হয়ে গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনটা একটু দেখতে হবে ভালো করে। 2 ব্রোমো পেন্টেন, তাহলে আমরা একে ফেলি 2 ব্রোমো পেন্টেন, CH3 CH Br CH2 CH2 CH3, তাই তো? এইটা এবার অপনয়ন বিক্রিয়াটি হলো, আমি যদি এর অপনয়ন করি তাহলে মেজর যে প্রোডাক্টটা পাবো, ইথানল তাপ দেব, তাই তো? তাহলে যেটা হবে দেখো আমরা জানি আলফা বিটা অপনয়ন হয়, লিভিং গ্রুপের রেসপেক্টে এটা আলফা, এটা বিটা কার্বন, এটা আবার বিটা কার্বন, তাহলে বিটা কার্বনের যে হাইড্রোজেন গুলো থাকে তারা সবাই বিটা হাইড্রোজেন, তাই তো? তাহলে আলফা বিটা অপনয়ন হবে, অর্থাৎ বিটা এলিমিনেশন হবে এখানে, বিটা এলিমিনেশন, তাই তো? তাহলে দু রকম প্রোডাক্ট হতে পারে, একটা এর হাইড্রোজেন আর এর ব্রোমিন, তাই তো? CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3, তাহলে আর একটা হবে এই কার্বনটা, টার্মিনালের কার্বনটার হাইড্রোজেন আর এই ব্রোমিন, CH2 ডাবল বন্ড CH CH2 CH2 CH3, তাই তো? তাহলে এইটা মেজর, কেন মেজর তার কারণ আছে, তোমরা যেহেতু এইচএস পড়ে ফেলেছো বুঝতে পারছো কেন উপরেরটা মেজর, প্রথমটা মেজর, কারণ মোর সাবস্টিটিউটেড, প্রথমটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা মেজর হয়, যেটা সিট জেপের সূত্রে, এইখানে একটু বানানটা ভুল লিখেছে আমার যেটা মনে হয়, জায়েদ সেভ করে ফেলেছে, ওটা সেট জেপ হবে, সেট জেপ, হ্যাঁ,
সেট জেপ, তাহলে ওইটা সেট জেপ হবে ওইটা, তাই তো? তাহলে সিট জেপের সূত্র অনুসারে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা মোর স্টেবল হয়, সেই জন্য সেইটা মেজরলি উৎপন্ন হয়, তাই তো? তাহলে এই রিয়াকশনটা কিন্তু বিটা এলিমিনেশন, অবশ্যই আলফা বিটা এলিমিনেশন, তারপর সিট জেপের সূত্র মেনে চলছে প্রোডাক্টটা। আচ্ছা, ডিহাইড্রোহ্যালোজিনেশন, এইচ বিআর বেরিয়ে যাচ্ছে, তো এখানে বেরোচ্ছে কি মাইনাস এইচ বিআর, তাই তো? তাহলে এইচ বিআর বেরিয়ে যাচ্ছে, তাহলে ডিহাইড্রোহ্যালোজিনেশন বিক্রিয়া, প্রথম তিনটে অপশন ঠিক, তারপরটা বলছে নিরুদন বিক্রিয়া, এটা নিরুদন নয়, নিরুদন মানে কি জল বেরিয়ে যেত, এখানে জল বেরোচ্ছে না, এখানে বেরোচ্ছে এইচ বিআর, অর্থাৎ ডিহাইড্রোহ্যালোজিনেশন হচ্ছে, তাহলে ডি অপশন হবে না। এবার এদের মধ্যে কোনটা সত্যি, কোন অপশনটা, দেখো ডি নেই এরকম জায়গা, ডি নেই কোথায়, 1 2 3 নম্বর অপশনটা দেখো ডি নেই, তাহলে 3 নম্বরটা হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? এগুলো মাথা ঠান্ডা করে করবে, খুবই সহজ। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড মানে ক্যালসিয়াম 2+ 2Cl মাইনাস, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম 20 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে যে সংখ্যার ফ্যারাডে প্রয়োজন, অর্থাৎ কত ফ্যারাডে তড়িৎ লাগবে সেটা। তাহলে দেখো ক্যালসিয়াম 2+ থেকে ক্যালসিয়াম, তাই তো? তাহলে কটা ইলেকট্রন গ্রহণ করবে ক্যালসিয়াম? দুটো। তাহলে এক একটা যদি আমরা ক্যালসিয়াম 2+ বলি, তাহলে সে দুটো ইলেকট্রন নিয়ে ক্যালসিয়ামে পরিণত হবে, তাই তো? তাহলে তখন ক্যালসিয়ামের তোমরা জানো পারমাণবিক ভর 40, তাই তো? 40 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে 40 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে যদি আমরা 1 মোলের কথা, 1 মোল ক্যালসিয়াম 2+ থেকে 40 গ্রাম ক্যালসিয়াম 2+ ক্যালসিয়াম উৎপন্ন হতে কিন্তু 2 ফ্যারাডের তড়িৎ লাগে। এখানে কত ফ্যারাডের তড়িৎ লাগছে? 2 ফ্যারাডে। 2 ফ্যারাডের তড়িৎ দিলে 40 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে। তাহলে 2 ফ্যারাডে দিলে তড়িৎ দিলে 40 গ্রাম ক্যালসিয়াম তৈরি হয়, তাই তো? 2 ফ্যারাডে, কারণ 1 মোল ইলেকট্রনের আধার 1 ফ্যারাড। তোমরা সবাই এই সম্পর্কটা জানো, ইকুয়ালস টু F/N, যেখানে n টা অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক, তাহলে F ইকুয়ালস টু E ইনটু N। তাহলে 1 মোল ইলেকট্রনের আধান, তাহলে 1 মোল মানে 40 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন করতে 2 ফ্যারাডের তড়িৎ লাগবে। এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা 1 মোল মানে 40 গ্রাম ক্যালসিয়াম তৈরি করতে গেলে আমার 2 ফ্যারাডের তড়িৎ দিতে হবে। তাহলে 2 ফ্যারাডের তড়িৎ দিলে 40 গ্রাম ক্যালসিয়াম, তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম পেতে কি 40 গ্রাম ক্যালসিয়াম পেতে আমার 2 ফ্যারাডে লাগবে। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম পেতে 20 গ্রাম ক্যালসিয়াম পেতে আমাদের কত দিতে হবে? 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে, তাই তো? 40 গ্রামের জন্য 2 ফ্যারাড, তাহলে 20 গ্রামে ক্যালসিয়ামের জন্য কত ফ্যারাড তড়িৎ লাগবে? 1 ফ্যারাডে, তাই তো? তাহলে কোথায় অপশন আছে? একদম 3 দেখো এক অপশন আছে, তাহলে 1 ফ্যারাডে তড়িৎ লাগবে এখানে। ঠিক আছে? বুঝতে পারলে তো? বুঝতে না পারলে কমেন্ট করবে ভিডিওতে, আনসার দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে। এইরকম টাইপের করে রাখবি, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এরকম পড়ে, শুধু ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে করালাম, এটা অন্য কোনো সল্ট দিয়ে দিতে পারে, সিম্পল একদম যেভাবে কনসেপ্টে করতে হবে। ওই যে সল্টে সে কোন অবস্থায় আছে, তার করসপন্ডিং আয়ন, সে আর কটা ইলেকট্রন নিলে সেই ধাতুটা তৈরি হবে। তাহলে 1 মোল ধাতু মানে কত গ্রাম জানো? তাহলে ওই 1 মোল ধাতু তৈরি করতে গেলে কতটা ইলেকট্রন ওই আয়নকে গ্রহণ করতে হচ্ছে। যদি অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম যদি এরকম হতো, আমি আরেকটু কনসেপ্টুয়ালি, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম তৈরি, অ্যালুমিনিয়ামের 27, অ্যালুমিনিয়ামের 27 পারমাণবিক ভর। তাহলে এখানে কটা ইলেকট্রন? 3 ইলেকট্রন, অর্থাৎ 3 মোল ইলেকট্রন দিলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি হবে, অর্থাৎ 3 ফ্যারাডে তড়িৎ দিলে, 3 ফ্যারাডে তড়িৎ দিলে কিন্তু 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে পারে, আমি জাস্ট একটা বলে অন্যভাবে বলে দিলাম। এবার দেখো অন্য একটা কোশ্চেন, এই যে কোশ্চেনটা, কলয়েড দ্রবণের কোন ধর্ম নির্ণয় করতে জিটা বিভব পরিমাণ প্রয়োজনীয় হয়? দেখো কলোডীয় দ্রবণের ক্ষেত্রে স্টেবিলিটি দেখার জন্য তার সুস্থিতি, কণাগুলোর সুস্থিতি কেমন, অর্থাৎ কলোডীয় কণাগুলোর সেম জাতীয় যদি আধান হয়, সেম জাতীয় আধান যদি হয়ে যায় কলোডীয় কণাগুলো, তাহলে তাদের মধ্যে রিপালশনটা কেমন, এই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা কি পরিমাণের, অর্থাৎ সেটা কিন্তু আমরা জিটা বিভবের ম্যাগনিটিউড থেকে জানতে পারি।
তাহলে এই কলয়েড কণাসমূহের সুস্থিতি দেখার জন্যই কিন্তু জিটা বিভব প্রয়োজনীয় হয়। তাহলে অপশন এ স্ট্রেট কাট আনসার এটা, ইনফরমেটিভ, তাই তো। তারপরে বলছে নিচের কোনটি কোন সালফার অক্সো অ্যাসিডে পারক্সো বন্ড আছে? দেখো চারটে অপশন আছে, তো প্রথম অপশনটা যেটা দেখো যে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, নামের মধ্যেই পারক্সো ব্যাপারটা আছে, কিন্তু এই ধরনের জিনিসে এটা ট্রিক্স, প্রথমেই বোঝা গেল যে 1 নম্বর আনসার হবে। কিন্তু এই ধরনের জিনিসের ক্ষেত্রে না যেটা করবে, এদের স্ট্রাকচার রাখার চেষ্টা করবে, কিছু জিনিস মাথায় রেখে করবে। যেরকম সালফার হতে পারে, সালফারের অক্সি অ্যাসিড গুলো আমি যদি বলি, তাহলে এইটা মনে রাখবে, সালফারের 6টা হাত, তাই তো, অক্সিজেনের 2টো হাত, হাইড্রোজেনের 1টা হাত, এই 3টে জিনিস মাথায় রাখলে হবে। তাহলে সালফার এখানে 2টো আছে, প্রথম স্ট্রাকচার টাকার চেষ্টা করি, এই স্ট্রাকচার টাকার চেষ্টা করি, ওটাই আনসার হবে। 2টো সালফার, ডাবল বন্ড অক্সিজেন একটা করে দিয়ে দেবে, তারপরে 3টে সালফারের আচ্ছা, এখন সালফারের কিন্তু যোজ্যতা 2, 4, 6 3 রকম যোজ্যতা দেখায় সালফার, ঠিক আছে। এখন কথা হলো হাইড্রোজেন কটা? 2টো। OH O O পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, তাই তো। আচ্ছা, 6টা হাত এখানে আমি প্রথমেই বললাম, সেটা করব, 6টা হাত সালফারের করব অবশ্যই। প্রথমে বললাম যে 6টা হাত সালফারের যোজ্যতা 2, 4, 6 হতে পারে, কিন্তু এখানে 6টা হাত সালফারের, তাই তো। তাহলে এই যে পারঅক্সো বন্ডটা হলো, এখানে একটা OH, তাহলে 2টো দেখো হাইড্রোজেন হয়ে গেল। তাহলে অক্সিজেন কটা হলো? দেখো 6টা হয়েছে, কিন্তু 8টা অক্সিজেন আছে, তাহলে অবশ্যই অক্সিজেন তো 2টো হাত, তাহলে ডাবল বন্ড এটা হয়ে গেল স্ট্রাকচার। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পারঅক্সো বন্ডটা এখানে আছে, এই পারঅক্সো বন্ডটা কোথায় আছে? ঠিক আছে, পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, মার্শালের অ্যাসিড অনেকে বলে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো মাথায় রাখবে। সালফারের 6টা হাত করব, এক একটা সালফারের 6টা হাত, অক্সিজেনের এক একটা অক্সিজেনের 2টো হাত করব, আর হাইড্রোজেনের 1টা হাত। এইটা মাথায় রাখলেই কিন্তু স্ট্রাকচার বের করতে পারবো, আর স্ট্রাকচার বের করলে কি ধরনের স্ট্রাকচার হবে এবং কি বন্ড আছে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হলো, তাহলে 1 নম্বর অপশনটাই হচ্ছে রাইট অ্যান্সার, বা এখানে ট্রিক্স আমি বলে দিলাম, দেখেই বোঝা যাচ্ছে। দেখো নামের আগেই পারঅক্সো কথাটা আছে, অর্থাৎ পারঅক্সো বন্ড অ্যাকচুয়ালি, এই যে অক্সিজেন অক্সিজেন বন্ডটাকে পারঅক্সাইড বন্ড বা পারঅক্সো বন্ড বলা হয়, যেটা H2O2 এর ক্ষেত্রে থাকে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা বলছে, দেখো একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে লুটেশিয়াম। আমরা যে কোনো একটা কম্পাউন্ড, ধরো X, তার এইটা বলি প্রোটন সংখ্যা, উপরেরটাকে বলি ভর সংখ্যা। তাহলে এই ভর সংখ্যা ইকুয়ালস টু কি হয়? জেড প্লাস এর নিউট্রন সংখ্যা। অ্যাটমিক স্ট্রাকচার আমি পড়িয়েছি, তোমরা সবাই জানো, একদম স্কুল লেভেলের জিনিস ছোটদের। তাহলে এইখানে বলা হচ্ছে লুটেশিয়াম 71, 175, তাই তো। তাহলে দেখো এখানে ইলেকট্রনের সংখ্যা, প্রোটন সংখ্যা কত? 71। তাহলে প্রোটন সংখ্যা এত 71, মানে ইলেকট্রন সংখ্যাও 71, যেহেতু পরমাণু, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, পরমাণু নিস্তড়িত হয়। তাহলে প্রোটন সংখ্যা 71, ইলেকট্রন সংখ্যাও 71। এখন তাহলে কি হবে? নিউট্রন সংখ্যা বের করতে হবে। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি হবে? A মাইনাস জেড, তাই তো। তাহলে A কত? 175, 175 মাইনাস, একদম সিম্পল, খুবই সহজ, 175 মাইনাস 71, তাহলে কত হবে? 104, তাই তো। তাহলে দেখো 71, প্রোটন সংখ্যা 71, নিউট্রন সংখ্যা, প্রোটনটা 71, নিউট্রনটা হলো 104, আর ইলেকট্রনটা 71। তাহলে
তাড়াহুড়ো করে কিন্তু অনেক সময় 71 71 104 অনেকে করে দেবে পরপর বের করলাম বলে, কিন্তু দেখে নেবে এই অর্ডারটা কি আছে। ইলেকট্রন নিউট্রন, এই প্রোটন নিউট্রন ইলেকট্রন আছে কিন্তু, ঠিক আছে? তাড়াহুড়ো করে আনসার দিতে যাবে না, তাড়াহুড়ো করে আনসার দিতে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। একদম মাথা ঠান্ডা রেখে আমি বারবার বলছি, এইগুলো কিন্তু সাইকোলজি টেস্টও হয়ে যায় এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে, ধৈর্যের পরীক্ষাও হয়, কতটা সুস্থির মস্তিষ্কে সেটাও কিন্তু জাজ হয়ে যায়। সবসময় ট্যালেন্ট দিয়ে কিন্তু সবকিছু জাজ হয় না। আচ্ছা, তাহলে এখানে দেখো 71 104 71, তাহলে কোন জায়গায় আসে? 3 নম্বর অপশন, 71 104, অর্থাৎ প্রোটনের সংখ্যা 71, নিউট্রনের সংখ্যা 104, ইলেকট্রনের সংখ্যা 71। 3 নম্বর অপশন রাইট আনসার। ঠিক আছে, ইজি। আচ্ছা, এরপরে বলছে জলের সঙ্গে ইউরিয়া বিক্রিয়া করে এ উৎপন্ন করে, যা বিয়োজিত হয়ে বি উৎপন্ন করে, বি যৌগটিকে জলীয় কপার 2+ দ্রবণে প্রবাহিত করলে গাঢ় নীল বর্ণের সি তৈরি হয়, নিচের কোন যৌগের সংকেত নির্দেশ করে? তাহলে দেখতে হবে চারটে এ করে। আগে দেখো ইউরিয়া, CO NH2 এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সাথে জলের বিক্রিয়া কি উৎপন্ন হয় জানো? অ্যামোনিয়াম কার্বনেট, এটা এ। এই অ্যামোনিয়াম কার্বনেট তাপ দিলে বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আর জল তৈরি করে। তাহলে বেসিক্যালি এখানে আমাদের অ্যামোনিয়াটাই লাগবে, কারণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাথে আমরা সবাই জানি কপার সালফেটের বিক্রিয়ায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, কপার সালফেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তোমরা জানো কি উৎপন্ন হয়? টেট্রামিন কপার সালফেটের গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, টেট্রামিন কপার 2 সালফেট, তাই তো? তার মানে এইখানে টেট্রামিন কপার 2 সালফেট মানে কি? CuNH3 2+ জটিল যৌগ, তাই তো? এটা গাঢ় নীল বর্ণ হয়, গাঢ় নীল দ্রবণ। তাহলে কোন অপশনটা? 4 নম্বর অপশন দা রাইট আনসার। বোঝা গেল? 4 নম্বর, এটাই অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তাহলে 4 নম্বরটা কিন্তু রাইট আনসার। তারপর একটা বলছে দেখো বেনজালডিহাইড। আচ্ছা, আঁকা যাক বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেননটাকে আমি একটু ইচ্ছা করে ভেঙে আঁকছি, হ্যাঁ? এটা অ্যাসিটোফেনন। তাহলে এই যে লঘু ক্ষার NOH, লঘু NOH দেওয়া হলো, কি হবে দেখো? এটা অ্যালডল হবে। এবার অ্যালডল দেখো, বেনজালডিহাইডের ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন নেই, কিন্তু অ্যাসিটোফেননের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, তাহলে ক্রস অ্যালডল হবে, ক্রস অ্যালডল, মিশ্র অ্যালডল, তাই তো? আমরা সিম্পলি এইভাবে দেখাতে পারি, এইটা এখানে যায়, এইটা এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে জড়িয়ে, তাহলে আলটিমেটলি এইটা তৈরি হয়। তারপরে এখানে নিরুদন হয় অ্যালডোলে, জল বেরিয়ে যায় তাপ দিলে। এই রিঅ্যাকশনটার একটা নেম রিঅ্যাকশন, ক্লেজেন্স-মিড বিক্রিয়া, ঠিক আছে? মিশ্র অ্যালডোল কনডেনসেশন, মিশ্র অ্যালডোল কনডেনসেশন। তাহলে দেখো বিভিন্ন অপশন আছে, তাহলে আমরা কোথায় টিক মারবো? ক্রস অ্যালডোল ঘনীভবন, অ্যালডোল কনডেনসেশন মানে ঘনীভবন, তাই তো? অর্থাৎ ক্রস অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। 2 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রস অ্যালডোল কনডেনসেশন, তাই তো? এটার নেম রিঅ্যাকশন আমি বলেও দিলাম, ক্লেজেন্স-মিড বিক্রিয়া। ক্লেজেন্স-মিড বিক্রিয়া কিন্তু এটা ক্রস অ্যালডোল হয় এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো একটি সিলিন্ডারে নাইট্রোজেন এবং আর্গন গ্যাসের একটি মিশ্রণের 7 গ্রাম নাইট্রোজেন এবং 8 গ্রাম আর্গন আছে। যদি সিলিন্ডারে গ্যাস মিশ্রণের সর্বমোট চাপ, মানে মোট চাপটা 27 বার হয়, তবে নাইট্রোজেনের আংশিক চাপ, এটা ডাল্টনের আংশিক চাপ সূত্র, PI equals to XI into টোটাল প্রেসার, অর্থাৎ আংশিক চাপ ইকুয়ালস টু সেই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এই সূত্রটা দিয়ে করে ফেলতেই হবে, তাই তো? তাহলে আগে আমরা বের করতে হবে, এখানে নাইট্রোজেনের বলেছে, তাহলে নাইট্রোজেনের
মোল ভগ্নাংশ, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা বাই টোটাল মোল, সেটা, তাই তো? মোল সংখ্যা আবার কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। আমি একটু এইগুলোকে গাইড করে দিচ্ছি, ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে, হ্যাঁ? লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, আরো অনেক আছে, সেগুলোকে শেষ করতে হবে। সহজ অঙ্ক, আমি বলে দিচ্ছি কিভাবে করবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে n অফ n2 আমরা কি করে বের করব? নাইট্রোজেনের মোল সংখ্যা, প্রদত্ত ভর এখানে কত? 7, নাইট্রোজেনের আণবিক ভর 28, তাহলে 1/4, তাই তো? মানে 0.25 হিসেবে ধরে নিতে পারো, অসুবিধা নেই। আর টোটাল মোল তাহলে আর্গন, তাই তো? আর্গন 40, তাহলে n অফ আর্গন কত হবে? n অফ আর্গন 8/40, মানে 1/5, তাই তো? মানে 0.2, তাই তো? তাহলে টোটাল মোলটা কত? টোটাল মোল n টোটাল, তাই তো? n টোটালটা কত হবে? n টোটালটা হবে 0.20 আর 0.25, মানে 0.45, তাই তো? দুটো যোগ করে দাও। এবার এখান থেকে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ পেয়ে যাবে। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ 0.25 বাই 0.45, ঠিক আছে? তাহলে দুটো ভাগ করবে সিম্পলি, দশমিক তুলে দিয়ে দিয়ে 5 দিয়ে কাটাকুটি করবে, দেখবে হয়ে। এবার তারপরে বেরিয়ে গেল, তাহলে মোট চাপ তো দেওয়া 27 বার, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে? এই x অফ n2 ইন্টু 27, তাহলে x অফ n2 টা জাস্ট ক্যালকুলেট করে বের করে বসিয়ে দেবে, দেখবে উত্তরের কোন অপশনটা আছে সেটা দেখে নেবে, হ্যাঁ? এটা তোমাদের একটু হোম টাস্ক দিলাম, গুণ করাটা হোম টাস্ক দিলাম, আর কিছু না, গাইড করে দিয়েছি কিভাবে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, সবর্গ জটিল যৌগ তৈরির বেলায় নিচের কোনটিতে লিগ্যান্ডের ক্ষেত্র শক্তির ঊর্ধ্বক্রম সঠিক হবে? দেখো, এইটা যে জিনিসটা লিগ্যান্ড স্ট্রেংথ, লিগ্যান্ড ফিল্ড, তার স্ট্রেংথটা কত সেটা জানার জন্য আমাদের স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আছে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা এক্সপেরিমেন্টাল একটা সিরিজ, যার রেসপেক্টে বলা হয় কে উইক কে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। অর্থাৎ যার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটু মনে রাখবে, যার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারা বেসিক্যালি পাই অ্যাসিডিক লিগ্যান্ড, তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে দেখো, ফ্লোরিন, SCN মাইনাস, থায়োসায়ানেট, এরা কিন্তু দুর্বল, তাই তো? তাহলে থায়োসায়ানেট, আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ যদি দেখো, থায়োসায়ানেট অনেক দুর্বল, আর সিএনটা সব থেকে স্ট্রং। তাহলে এখানে SCN সব থেকে উইক, ফ্লোরিনও উইক, মডারেট হচ্ছে অক্সালেট, আর স্ট্রং হচ্ছে সিএন মাইনাস। সিএন মাইনাসটা কিন্তু পাই অ্যাসিডিক লিগ্যান্ড, তাই তো? তাহলে কোথায় সব থেকে এসসিএন মাইনাসটা কম? তাহলে এসসিএন মাইনাস কম, তারপরে ফ্লোরিন, তারপর অক্সালেট, তাহলে অপশন 3। স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা একটু দেখে নেবে, দেখবে আছে ওখানে। আচ্ছা, তারপরে ভাস্ট বিক্রিয়ায় নিচের কোন অ্যালকেনটি যথেষ্ট পরিমাণে তৈরি করা যায় না? দেখো, প্রতিসম অ্যালকিন, প্রতিসম অ্যালকেন, প্রতিসম অ্যালকেন যদি আমরা তৈরি করতে চাই, প্রতিসম অ্যালকেন তৈরির জন্য কিন্তু ভার্টজ বিক্রিয়া একদম উপযুক্ত, প্রতিসম অ্যালকেন। এবার কোনো যদি অপ্রতিসম অ্যালকেন হয়ে যায়, প্রতিসম অ্যালকেন তৈরির জন্য ভার্টজ বিক্রিয়া করলে প্রতিসম অ্যালকেন তৈরি হবে, এবং প্রতিসম অ্যালকেন তৈরির জন্য ভার্টজ বিক্রিয়া উপযুক্ত প্রসেস। কিন্তু যদি আমরা অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে চাই, অপ্রতিসম অ্যালকেন তৈরি করতে চাই, তাহলে কিন্তু ভার্টজ বিক্রিয়া যথেষ্ট পরিমাণে উপযোগী নয়, কারণ কি ক্রস প্রোডাক্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এবং যে ক্রস প্রোডাক্ট উৎপন্ন হয়ে যায় তাদেরকে সেপারেশন করা ডিফিকাল্ট টাস্ক, ঠিক আছে? সেই জন্য এইখানে বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে কোন অপশনটা, এন হেপটেন 7টা কার্বন, তার মানে কি এটা ওয়ার্ড নাম্বার অফ কার্বন, তার মানে অপ্রতিসম। আর প্রত্যেকটাতে ইভেন নাম্বার অফ কার্বন, বিউটেন আছে কিন্তু 2,3 ডাইমিথাইল বিউটেন, মানে সিমেট্রিক, মানে বিউটেন লাস্টেরটার স্ট্রাকচার রাখছি আমি, বিউটেনই আছে কিন্তু দেখো সিমেট্রিক, তাই না? সিমেট্রিক তো।
তাহলে এটা সিমেট্রিক। হেক্সেন মানে 6টা কার্বনওয়ালা, এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক। তাহলে এইগুলো সবই সিমেট্রিক, কিন্তু এটা আনসিমেট্রিক। তাহলে অপশন একটা হবে রাইট আনসার, কারণ এই যে এন হেপ্টেন এটা অপ্রতিসম অ্যালকেন। অপ্রতিসম অ্যালকেন, কারণ অপ্রতিসম অ্যালকেন আমরা ভার্স বিক্রিয়া দিয়ে তৈরি করতে পারি না। মনে রাখবে ইনফরমেশন গুলো, ক্লাস 11-12 দু জায়গায় পড়েছো ভার্স বিক্রিয়া। তোমরা ভার্স বিক্রিয়া কি বলো তো? আর এক্স 2Na প্লাস এক্স আর ড্যাশ, ঠিক আছে? এইটা যদি দেওয়া হয় তাহলে আমরা যেটা পাই আর আর ড্যাশ পাই এবং 2NaX ড্রাই ইথার মিডিয়াম দেওয়া হয়, সেটা হচ্ছে ভার্স বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে অ্যাসিটন এবং মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার পরে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়। দেখো অ্যাসিটন, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ডেল মাইনাস ডেল প্লাস কি হয় এইখানে, তাই তো ড্রাই ইথার মিডিয়াম থাকে, গ্রিকনাইট বিকারক দিলেই সেইটা CH3, CH3 আর একটা ঢুকলো CH3, এটা হয়ে গেল O মাইনাস Mg প্লাস Cl, তাই তো? তাহলে এটাকে আদ্র বিশ্লেষণ করো। আদ্র বিশ্লেষণ করলে কি হবে? CH3 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 OH, তাই তো? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, এইটা অপশন 1, তাই তো? 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম। আচ্ছা, তারপরে বলছে অ্যালকিনের ওজন বিশ্লেষণে অন্যতম উৎপন্ন দ্রব্য হিসেবে মিথানল পাওয়া যায়। কোনটি? এখানে 4টে অপশন আছে, কোনটি দেখো? আমরা তো জানি এইটা, ওজোনোলিসিস করলে কি হয় ইন জেনারেল মনে রাখবে। ওজন CCl4 এক নম্বরে, 2 নম্বরে জিঙ্ক জাস্ট জল দিলে যেটা হয় দুটো পৃথক হয়ে যায়। এই এখান থেকে ভেঙে যাবে, রাপচার হয়ে গেল, তাহলে দুটো সেপারেট হয়ে C ডাবল বন্ড এরকম কম্পাউন্ড তৈরি করে, তাই তো? তাহলে এইখানে দেখো প্রথম কম্পাউন্ডটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, পরপর করতে থাকবে, এবার যেটাই মিলে যাবে, আর দেখেই বুঝতে পারবে এই ধরনের জিনিসগুলো। ওজোনোলিসিস তো একদম দেখেই বোঝা যায়। মিথানেল, তাই তো? মিথানল বলতে আমরা কি বোঝাতে চাইছি? মিথানল বলতে আমরা বোঝাতে চাইছি, এই যে বন্ধনটা ভাঙবে, মিথানেল। মিথানেল বলতে কিন্তু ফর্মালডিহাইড, মিথানেল নেল, ঠিক আছে? তাহলে ওজোনোলিসিস করলে কি হবে? CH2CH ডাবল বন্ড অক্সিজেন প্লাস CH2, তাই তো? তাহলে এইটাই অ্যাকচুয়ালি কিন্তু মিথানেল, CH ডাবল বন্ড ও, এটাই মিথানেল, তাই তো? তাহলে অপশন এটাই হবে কিন্তু আনসার, ঠিক আছে? আরগুলোতে দেখবে মিথানল হওয়ার পসিবিলিটি নেই। বলছে একটি অণু চিহ্নিত করো যা অস্তিত্বহীন। দেখো তোমরা সবাই জানো এখানে যে অণুগুলো দেওয়া আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু, তারা এমও দিয়ে বলতে পারি, এটা আমাদের সবারই জানা, সেই জন্য আমি আর ডিটেলসে কিছু বলছি না। তোমরা যদি নিষ্ক্রিয় গ্যাস না থাকতো, অন্য কিছু থাকতো, তাদের তোমার বন্ড অর্ডার বের করতে হতো, এমও ইলেকট্রনিক কনফিগারেশন করে বন্ড অর্ডার বের করতে হতো, বন্ড অর্ডার বের করে দেখতে হতো। তাহলে এখানে আমরা জানি সচরাচর জানা জিনিস দিয়ে দিয়েছে হিলিয়াম 2, তাহলে এর বন্ড অর্ডার তোমরা সবাই জানো, ইলেকট্রনিক কনফিগারেশন 4টে ইলেকট্রন আছে, 4 ইলেকট্রনস, তাহলে কি সিগমা 1s2 সিগমা স্টার 1s2, তাই তো? তাহলে বন্ড অর্ডার কত? হাফ অফ Nb minus Na বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, তাহলে 2/2, 2 মাইনাস 2/2 মানে 0। তাহলে বন্ড অর্ডার 0 মানে কোনো হিলিয়াম হিলিয়াম বন্ডই ফরমেশন হয় না, তাই তো? তাহলে হিলিয়াম 2 অস্তিত্ব নেই।
He2 এর অস্তিত্ব নেই, এক পরমাণু হিসেবে থাকে। এরা এরকম না থেকে অ্যাকচুয়ালি এক পরমাণু গ্যাস হিসেবে থাকে, ইমো থিওরি থেকে বলা যায়। কমন কোশ্চেন পড়ে গেছে। আচ্ছা, রুদ্ধতাপীয় সত্তাধীনে একটি গ্যাসের মুক্ত সম্প্রসারণের সঠিক পছন্দ, এইটা কিন্তু আমি আগের দিন জাস্ট কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, অনেকে আনসার দিয়েছো। সিম্পল দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কিউ ইকুয়ালস টু 0। আচ্ছা, মুক্ত সম্প্রসারণ ফ্রি এক্সপানশন মানে, ফ্রি এক্সপানশন মানে কি হয়? W0 হয়। আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণে কৃতকার্য শূন্য। আচ্ছা, যেহেতু আদর্শ গ্যাস, তাহলে ইউ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। আন্তঃশক্তিটা গ্যাসের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে শুধু টেম্পারেচারের উপর যদি ডিপেন্ড করে, তাহলে আমরা এখানে আন্তঃশক্তির পরিবর্তন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি পাবো? 0 পাবো। আন্তঃশক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, কেন কি? কিউ 0, W 0, তাহলে ডেল্টা ইউ 0, তাহলে ডেল্টা ইউ যেহেতু 0 এবং ইউটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে ডেল্টা টিও 0 হবে। ডেল্টা ইউ 0, তাই কোনো ইউ এর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ইউ এর উপর টেম্পারেচারটা ইউ এর উপর ডিপেন্ড করে, তাহলে টেম্পারেচারেরও পরিবর্তন হচ্ছে না, তাই ইউ এর পরিবর্তন হচ্ছে না। বুঝা গেল? আদর্শ গ্যাসের ক্ষেত্রে ইউটা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে ডেল্টা ইউটা শূন্য, অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন হচ্ছে না। আর ইউ এর পরিবর্তন হচ্ছে না কেন? কারণ আমরা বলতে পারি যে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তা আমরা বলতে পারি অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন। অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশন কিন্তু একটা সমষ্ণ প্রক্রিয়া, তাই তো? তাহলে কোন অপশনটা এটা আছে? তিনটেই শূন্য। দেখো, অপশন 3, কিউ শূন্য, ডেল্টা টি শূন্য, ডাব্লিউ শূন্য। ঠিক আছে। আচ্ছা, ক্রোমিয়াম 2+ আয়নের ঘূর্ণন নির্ভর চুম্বকীয় ভ্রামকের নির্ণীত মান। দেখো, আগে এই ধরনের কোশ্চেন পড়লে কি করবে? আগে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখে নেবে। ভ্যালেন্স ইলেকট্রন ক্রোমিয়াম আর্গন 18, তারপরে 3d4s। এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস 4s1 3d5 হয়। ক্রোমিয়াম 2+ মানে সবসময় ভ্যালেন্স থেকে আগে বেরোবে, তাহলে প্রথমে 4s থেকে একটা বেরোবে, তারপরে 3d থেকে একটা বেরোবে। তাহলে প্রথমে 4s থেকে একটা বেরোলো, তারপরে দুটো যেহেতু বেরোচ্ছে, তাহলে 3d4। 3d4 মানে তারা কিভাবে আছে? 5টা কক্ষক দিতে, 3d তে 5টা কক্ষক, তাই তো? তাহলে গুন্ডে সূত্র অনুসারে এককভাবে পূর্ণ হবে, প্রত্যেকের ঘূর্ণন একই দিকে। তাহলে আনপেয়ার ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 4। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4। তাহলে আমরা জানি ম্যাগনেটিক মোমেন্ট কত? স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের মান √n × n+2 bm, বোর ম্যাগনেটন এর একক। তাহলে √4 × 4+2 bm, সেখান থেকে আমরা বলতে পারি 4 × 24, √24 মানে 5-এর একটু কম, তাই তো? তাই তো, 5-এর একটু কম। 25 হলে 5 হতো, তাই তো? তাহলে 5-এর একটু কম হবে, তাহলে 3.87। না, সরি, এইটা না। 5-এর একটু কম মানে এইটা 4.90 করে দেখবে। করে দেখারও কিছু নাই। দেখো, 16 হলে √16 মানে 4, তাই তো? √25 মানে 5, তাই তো? তাহলে 4 আর 5-এর মধ্যিখানে, কিন্তু 5-এর দিকে বেশি বায়াস, 5-এর দিকে বেশি বায়াস। তাহলে বুদ্ধি করে কোন অপশনে টিক মারতে হবে? ক্যালকুলেটর তোমরা তো পাবে না, তাই তো? তাহলে অপশন 4 কিন্তু এখানে রাইট অ্যান্সার, এইটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, তাড়াহুড়ো করে ভুল করবে না, আমিও প্রায় ভুল করে ফেলছিলাম তাড়াহুড়ো করতে গিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল কেন 3.87 না হয়ে 4.90 হলো? বোঝা গেল তো? √25 মানে 5 আর √16 মানে 4, তাহলে 4-এর থেকে বেশি, 5-এর থেকে কম, √24, তাই তো? তাহলে এবং 5-এর দিকে বেশি বায়াস, কেন কি? √25-এর কাছে √24টা বেশি √16 থেকে, তাই তো? তাহলে 4.90 আনসার হবে। এটা স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের মান। তারপরে বলছে সর্বাধিক
সংখ্যক পরমাণু বিদ্যমান। 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম লিথিয়াম, 1 গ্রাম সিলভার, 1 গ্রাম ম্যাগনেসিয়াম। আচ্ছা দেখো, ধরো অক্সিজেন, 1 গ্রাম অক্সিজেনে কতগুলো, তাই তো? 16 গ্রাম অক্সিজেনে সর্বাধিক সংখ্যক পরমাণু বিদ্যমান। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন মানে 2টি পরমাণু। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন মানে মনে রাখবে 2 ইন্টু Na সংখ্যক অক্সিজেন পরমাণু। কারণ 32 গ্রাম অক্সিজেন মানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে কি, একটি অক্সিজেন অণু মানে কি 2টি অক্সিজেন পরমাণু, তাই তো? O2 দ্বিপারমাণবিক সেখান থেকে। আচ্ছা, তাহলে 1 গ্রাম অক্সিজেন মানে কত, 2 ইন্টু Na বাই 32, তার মানে Na বাই 16, এর ক্ষেত্রে আসছে Na বাই অ্যাভোগাড্রো সংখ্যা বাই 16। আচ্ছা, এর ক্ষেত্রে কি আসবে, লিথিয়াম, লিথিয়াম, তাই তো? 7 গ্রামে থাকে Na সংখ্যক, তাহলে 1 গ্রামে কত থাকবে, তাহলে Na বাই 7, তাই তো? তারপরেরটা Na বাই 108, তারপর এটা ম্যাগনেসিয়াম, তাই তো? এরা তো পরমাণু, অক্সিজেনটা অণু ছিল আর বাকিরা সব পরমাণু, ঠিক আছে? 1 গ্রাম ম্যাগনেসিয়াম তার মানে Na বাই 24, তাই তো? তাহলে দেখো কোনটায় সর্বাধিক হবে, তাহলে কোনটায় নিচেরটা, লব বাই হর, হরটা কোথায় কম, তাই তো? সব উপরে সবার Na, তাহলে নিচে যেটা কম হবে, যার ক্ষেত্রে যেটা দিয়ে ডিভাইডেড করছি সেটা যদি কম হয় তাহলে ওভারঅল সংখ্যাটা বেশি হবে, তাহলে সেটা কোথায়, লিথিয়াম, দেখো 7, তাহলে অপশন 2 এখানে আনসার, ঠিক আছে? তোমরা নিজেরা দেখো, যদি কোনো তোমাদের অন্য আনসার মনে হয় তাহলে আমাকে বলো। অনেক সময় পড়াতে পড়াতে, অনেকক্ষণ পড়াতে পড়াতে তো তাড়াহুড়ো করে সমস্যা হতেই পারে, সেই জন্য বলছি যদি তোমাদের কোনো অন্য অপশন মনে হয় তাহলে কিন্তু জানিও কমেন্টে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখো নিচের কোন অনুগুচ্ছের দ্বিমেরু ভ্রামকের মান 0? আচ্ছা, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড NF3 0 নয়, মিউ নট ইকুয়ালস টু 0। আচ্ছা, বেরিলিয়াম ডাইফ্লোরাইড BeF2, এটা মিউ 0 হয়। জল মিউ নট ইকুয়ালস টু 0। 1,3 ডাইক্লোরোবেনজিন মেটা, এটা মিউ নট ইকুয়ালস টু 0। আচ্ছা, তারপরে তাহলে এই অপশনটা হলো না। প্রতিসম অণু হলেই কিন্তু 0 হয়ে যাবে, প্রতিসম অণু, কথাটা আবার মনে রাখবে, প্রতিসম। আচ্ছা, বোরন ট্রাইফ্লোরাইড BF3, এখানে sp2 হাইব্রিডাইজ হয় এবং এটা প্ল্যানার শেপ। এই যে দুটো বন্ধনের, এটা এইদিকে ক্রিয়া করে লব্ধিটা, আর এই বন্ধনের লব্ধিটা এইদিকে, দুটো সমান, এই দুটো বন্ধনের লব্ধি আর এই বন্ধনের যে ডাইপোল মোমেন্টের মান সেটা সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য এটা কিন্তু 0 হয়ে যায়। আচ্ছা, তারপরে বেরিলিয়াম ডাইফ্লোরাইড, এটা মিউ 0, প্রতিসম। কার্বন ডাই অক্সাইড, জানো কার্বন ডাই অক্সাইড মিউ 0, প্রতিসম। 1,4 ডাইক্লোরোবেনজিন, এরকম অপশনগুলো স্ট্রাকচার আঁকতে আঁকতে ভাবতে ভাবতে আসবে, মানে
1,4 ডাইক্লোরোবেনজিন, তাহলে এরটা এদিকে, তাই তো? তাহলে মিউ কিন্তু 0। ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তাহলে BF3 BF2 কার্বন ডাইঅক্সাইড আর 1,4 ডাইক্লোরোবেনজিন, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? বলেছে দ্বিমেরু ভ্রামকের মানটা 0 হবে কোন অনুগুচ্ছের ক্ষেত্রে, তাহলে অপশন 2 এ যে কটা অণু আছে তাদের দেখো ডাইপোল মোমেন্ট 0 হচ্ছে, তাই তো? তাহলে আর দেখতে হবে না, সঠিক উত্তর পেয়ে গেলে। তার যদি তোমাদের কনফিউশন হয় এরকম ধরনের প্রশ্নে, তাহলে সবগুলো উত্তর একবার দেখে নেবে। তারপরটাই দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমরা জানি পোলার, তাহলে হবে না। জল আছে, জলও পোলার। তারপরেরটাই দেখো হাইড্রোজেন ফ্লোরাইড HF, এটাও পোলার, তাহলে কোনো না কোনো একটা পোলার আছে। শুধুমাত্র 2 নম্বর অপশনে যে কটা আছে সবাই কিন্তু নন পোলার, অর্থাৎ তাদের দ্বিমেরু ভ্রামক 0। ঠিক আছে, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে আজকে ছিল এই পর্যন্ত কয়েকটা বাছাই করা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারের। তোমরা এইভাবে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। যারা সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করেছে তারা একটু রিল্যাক্সে থাকো, কারণ পরীক্ষার সময় বেশি টেনশন নয়, বেশি চাপ নেবে না, কারণ তাতে পরীক্ষা কিন্তু আরো খারাপ হয়। একটু রিল্যাক্সে থাকো, একটু রিভাইজ করো টুকটাক, দেখবে পরীক্ষা অবভিয়াসলি ভালো হবে। যারা সত্যি হার্ড ওয়ার্ক করেছো তাদের জন্য আমার শুভকামনা রইল। অবশ্যই তোমরা নিট কোয়ালিফাই করতে পারবে। আর পরীক্ষাটা খুব ভালো করে দাও, টেনশন ফ্রি হয়ে একটু রিল্যাক্সে থাকো। গরম পড়ছে প্রচন্ড, লেবু জল খাও। আর পরীক্ষা কেমন হয় আমার চ্যানেলে তোমরা জানিও, এই ভিডিওতেও কমেন্ট করতে পারো কেমন পরীক্ষা হলো। আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমিস্ট্রি উইথ ডিভি স্যার।